এটা কি পাকিস্তান নাকি? এটা কি আফগানিস্তান নাকি? নাকি ভারতবর্ষের বাইরে এই পশ্চিমবাংলাটা? সংবিধানের নিয়ম অনুযায়ী হচ্ছে। তাহলে মমতা ব্যানার্জি সংবিধানের চেয়ারে বসে আছে। মুখ্যমন্ত্রী মমতা বুবু, মমতা খালা, মমতা আপা ওরফে অভিষেকের মা, অভিষেকের পিসি কোয়েল মল্লিক উনি কি সংসদে গিয়ে কুকু করবে? আজকে এসআর হয়েছে বলে আমরা দেখতে পেলাম যে একটা বাপের 254টা সন্তান। কেন? ইমাজিন, বাপ হিন্দু, মনা মুসলমান। রাজীব কুমার, হুইজ রাজীব কুমার? এই রাজীব কুমার আমার বাংলায় বাস করে। এই রাজীব কুমারের জন্ম হাই কই মাইকেলাল তৃণমূলীরা, ওরা তো বলে বাংলার মেয়েকে ভোট দাও। তাহলে রাজীব কুমার বাংলার কোন মায়ের ঘরে জন্মেছে? কালীঘাটে জন্মেছে? এই নিমক খারাম বাবুলকে তুমি রাজ্যসভায় পাঠাচ্ছ। বাবুল গিয়ে কি ওখানে গান গাইবে? কৃষ্ণের বাঁশি বাজাবে? মোদীজি তো কালো কোট গাইয়ে মাই উকিল প্লিজ 5 মিনিটস। মমতা ব্যানার্জি যে এই যে নটঙ্কি, আমি বিভিন্ন চ্যানেলে বলেছিলাম যে এটা মমতাজির নটঙ্কি। তার প্রমাণ মমতা ব্যানার্জির সেখানে জাজমেন্টে কোনো জায়গায় নাম দেখাতে পারবে না, তার বক্তব্যটা রেকর্ডেও দেখাতে পারবে না। তারপরেও যে শুনানিগুলো হচ্ছে, কেন গেল না? মমতা বাবু খুব তো কিল হবার শখ, হ্যাঁ? তারপরেও এসআর করে চললো। আর আজ যেটা বেরিয়েছে এটা ট্রেলার হচ্ছে, পিকচার আবি বাকি হ্যায়। আমরা দেখলাম যে নির্বাচন কমিশন থেকে কিন্তু তালিকা প্রকাশ করা হলো, একাধিক নাম বাদ গেছে। ওদিকে কিন্তু তৃণমূল দাবি তুলছে যে এই যে নাম যে কটা বাদ গেছে সে কটা কিন্তু নাকি যোগ্য তালিকাভুক্ত। কি বলবো? আরে তৃণমূল কি বললো আর কি গাইলো তাতে বাংলার মানুষেরও কিছু যায় আসে না, আর নির্বাচন কমিশনেরও কে আসে না। কারণ এক পো দুধে 7 পো পানি মেরেছে কে? মমতা বাবুর সরকার। এক পো দুধে 7 পো পানি মেরেছে কে? তৃণমূলের লোকেরা। এই কারণেই ওরা বারবার বলছে 24 সালের ইলেকশন তালিকা, 21 সালের ইলেকশন তালিকা সেই ধরে ভোট করতে হবে। আমি শুধু একটা প্রশ্ন করছি এই তৃণমূলীদের, যে ভারতবর্ষের এই যে এসআর শুধু পশ্চিমবাংলায় হচ্ছে না, 11টা রাজ্য হচ্ছে। নাম্বার 12 পশ্চিমবাংলা। তাহলে 11টা রাজ্যে হিন্দু বাস করে, 11টা রাজ্যে মুসলমান বাস করে, 11টা রাজ্যে সরকার আছে, 11টা রাজ্যে রাজ্যপাল আছে, 11টা রাজ্যে নির্বাচন কমিশন আছে, 11টা রাজ্যে বিরোধী দল আছে, 11টা রাজ্যে এসডিপিও আছে, 11টা রাজ্যে এসপি আছে। 11টা রাজ্যে হাই কই তৃণমূলী যে 11টা রাজ্যে এই এসআর এর বিরুদ্ধে একটা টু শব্দ হয়েছে। এটা কি পাকিস্তান নাকি? এটা কি আফগানিস্তান নাকি? নাকি ভারতবর্ষের বাইরে এই পশ্চিমবাংলাটা? সংবিধানের নিয়ম অনুযায়ী হচ্ছে। তাহলে মমতা ব্যানার্জি সংবিধানের চেয়ারে বসে আছে। মুখ্যমন্ত্রী মমতা বুবু, মমতা খালা, মমতা আপা ওরফে অভিষেকের মা, অভিষেকের পিসি। আজকে এসআর চালু হলো, সঙ্গে সঙ্গে কি বলে দিল? আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না। বিসমিল্লাতেই গলত, ওই গলত। কেন রে? কি কারণে? একটা সাংবিধানিক পদে বসে তুমি আর একটা সাংবিধানিক পদকে চ্যালেঞ্জ করছো? এটা হয়? এটা করা যায়? আজকে উনি যে ঘোষণা করে দিল, গন্ডগোলের মূল তো ওইখানে। এসআর চালু হলো, বাংলাদেশি মুসলমানরা পালাতে শুরু করলো। নিরীহ বাংলাদেশি মুসলমানরা, খেটে কম বাংলাদেশি মুসলমানরা যারা ওদেশ থেকে এসছিল,
যেই এসআর চালু হয়ে গেল, ডানকুনি খালি হয়ে গেল, জনাই খালি হয়ে গেল, গুলশান কলোনি খালি হয়ে গেল, মেটিয়ে বুড়োজে খালি হয়ে গেল, উত্তর চব্বিশ পরগনা খালি হয়ে গেল, দক্ষিণ চব্বিশ পরগনা খালি হয়ে গেল, মালদা খালি হয়ে গেল, দিনাজপুর খালি হয়ে গেল। তারপরও আজকে মমতা ব্যানার্জি নিজে এসআর ফর্ম ফিল আপ করেছে, নিজে এসআর ফর্ম ফিল আপ করেছে, ছবি দিয়ে প্রমাণ হয়েছে। আবার এই যে 42,000 কর্মচারী এসআইআরে নিয়োগ হয়েছে, এই কর্মচারীগুলো মোদি পাঠায়নি, এই কর্মচারীগুলো দিল্লি থেকে আসেনি, এই কর্মচারীগুলো গুজরাট থেকে আসেনি, এই কর্মচারীগুলো রাজস্থান থেকে আসেনি, এগুলো পশ্চিমবাংলার, এই পশ্চিমবাংলার বাসিন্দা। তারা দিল কে? মমতা ব্যানার্জি। দিল কে কর্মচারী? মমতা ব্যানার্জির সরকার, তারা রাজ্য সরকারের কর্মচারী। আবার তাদের সাথে সঙ্গে যে যাই ভাগ্নে মদন, আমরা কবিতা পড়েছিলাম, সঙ্গে যে যাই ভাগ্নে মদন, ওই বিয়ালরদের সাথে বুথ স্তরের তৃণমূল কর্মীরা কাঁধে তৃণমূলের ঝান্ডা নিয়ে চলো চলো মা মাটি মানুষ। তারপরও নোটিশ এলো। আজকে এসআর হয়েছে বলে আমরা দেখতে পেলাম যে একটা বাপের 254টা সন্তান। কেন? ইমাজিন, বাপ হিন্দু, মনা মুসলমান। আজকে এসআর হয়েছে বলে আজকে ধরা পড়ছে তৃণমূলের অঞ্চল সভাপতি বাংলাদেশি। ভাবা যায় একটা প্রশাসনিক স্তরে গ্রাসরুটে অঞ্চল প্রধান তিনি বাংলাদেশি, যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেবে সে বাংলাদেশি। আবার মালদার বুকে উমার খালিক, তার মা বলছে আমরা তৃণমূল করি, আমার বেটাও তৃণমূল করে। এসআর হয়েছে বলেই তো সব জানা গেল। তাহলে এক পদ্ধতিতে 7 পোপানি মেরেও হয়নি। তারপরে কি করলো? ভারতবর্ষের বুকে এতগুলো রাজত্ব, কোন রাজ্যে দেখেছেন যে এসআর নিয়ে মামলা করেছে? নো। ব্যতিক্রমী আমাদের বাংলার কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার ডিএ না দেওয়া মুখ্যমন্ত্রী, আমাদের তামান্না হত্যাকারী মুখ্যমন্ত্রী, আমাদের অভয়া হত্যাকাণ্ডের মুখ্যমন্ত্রী, আমাদের 26,000 চাকরি খেকো মুখ্যমন্ত্রী, আমাদের মসজিদ করে দেয় হুমায়ুনকে তালাক দেওয়া মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে মামলা করে দিল, খাল কেটে কুমির নিয়ে চলে এলো, গড়তে গেল গাড়ু, সুপ্রিম কোর্টে হয়ে গেল ভাঁড়ু, গড়তে গেল গাড়ু, হয়ে গেল ভাঁড়ু। সুপ্রিম কোর্টে আজও শুনানি হয়েছে, রুখতে পারলো? রুখতে পারলো? মোদি তো কালো কোর্ট গাইয়ে মাই উকিল প্লিজ 5 মিনিটস। মমতা ব্যানার্জি যে এই যে নটঙ্কি, আমি বিভিন্ন চ্যানেলে বলেছিলাম যে এটা মমতা ব্যানার্জির নটঙ্কি। তার প্রমাণ মমতা ব্যানার্জির সেখানে জাজমেন্টে কোনো জায়গায় নাম দেখাতে পারবে না, তার বক্তব্যটা রেকর্ডেও দেখাতে পারবে না। তারপরেও যে শুনানিগুলো হচ্ছে, কেন গেল না? মমতা বাবু খুব তো কিল হবার শখ, হ্যাঁ? তারপরেও এসআর করে চললো। আর আজ যেটা বেরিয়েছে এটা টেলার হচ্ছে, পিকচার আবি বাকি হ্যায়। আমরা দেখলাম যে রাজ্যসভার প্রার্থী ঘোষণা হলো, সেখানে দুটি নাম খুব উল্লেখযোগ্য হচ্ছে, যে রাজীব কুমার, যে প্রাক্তন ডিজি, এবং মেনকা গোস্বামী, যিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, তারা তৃণমূলের হয়ে প্রার্থী হচ্ছে। কি বলবেন? দেখুন, তৃণমূল যে রাজ্যসভার প্রার্থীগুলো ঘোষণা করেছে তাতে দেখা যাচ্ছে রাজীব কুমার, হুইজ রাজীব কুমার? এই রাজীব কুমার আমার বাংলায় বাস করে। এই রাজীব কুমারের জন্ম হাই কই মাইকেলাল তৃণমূলীরা, ওরা তো বলে বাংলার মেয়েকে ভোট দাও।
তাহলে রাজীব কুমার বাংলার কোন মায়ের ঘরে জন্মেছে? কালীঘাটে জন্মেছে, নবান্নে জন্মেছে, আসানসোলে জন্মেছে, বর্ধমানে জন্মেছে। সে একজন ভিন রাজ্যের অধিবাসী, আইএএস পরীক্ষা দিয়ে তিনি একটা উচ্চ পদস্থ অফিসারে বসেছিল। তাহলে তাকে কেন করলো? তাকে রিটায়ার করার পরে তাকে ডিজি করার জন্য পাঠিয়েছিল, কেন্দ্র সরকার করেনি। তারপরে ফের তাকে রাজ্যসভায় কেন পুরস্কার? কেন না, এই রাজীব ব্যানার্জি একটা প্রশাসনিক দপ্তরের হেড হয়ে মমতা ব্যানার্জির কুকীর্তি, সারদা নারদা থেকে শুরু করে, গরু পাচার থেকে শুরু করে উনি যখন ডিজি ছিলেন, আইনের পথে না চালিয়ে, আইন তৃণমূলের পথে চালিয়ে মমতা ব্যানার্জিকে আড়াল করে রেখেছিল। বর্ষাকালে বৃষ্টি পড়লে ছাতা যেমন মাথাকে বাঁচায়, এই রাজীব কুমার তৃণমূলীদেরকে, মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে, ছিনাল ঘোষকে, মদন মিত্রকে এই আড়াল করেছিল আইনের শিরস্থানে থেকেও। তাই তাকে পুরস্কার। নাম্বার 2, একজন তেলেঙ্গানাবাসী মহিলা, সম্মান দিয়ে বলছি, তিনি বাংলার কোন মায়ের ঘরে জন্মেছেন? বাংলার কোন ইয়েতে বলছে? আবার ভোটের সময় তাই তো ভোট আসছে, বলে বাংলার মেয়েকে ভোট দিন, বাংলার উন্নয়নের সাথে ভোট দিন। আর তেলেঙ্গানার প্রার্থী রাজ্যসভায়, তাহলে পুরনো তৃণমূলরা কী করে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, পুরনো তৃণমূল কর্মী নাই রে, পুরনো তৃণমূল কর্মী নেই। তাই উনাকে রাজীব কুমারকে প্রার্থী করতে হচ্ছে, তাই উনাকে তেলেঙ্গানাবাসীকে প্রার্থী করতে হচ্ছে। আবার প্রার্থী করছে কাকে? বাবুল সুপ্রিয়। হে, মালটা তো পাল্টু মাল। এর রাজনীতিক ইতিহাসটা শুধু আমি বলে দিচ্ছি। বাবুল সুপ্রিয় গায়ক, কিন্তু ওর বাজারে গান চলছে না। দমদম বিমানবন্দর থেকে যাচ্ছে প্লেনে, রাম বাবা পাশে সিট। এখন যেতে গিয়ে রাম বাবার সাথে পরিচয় হয়। রাম বাবাকে ও বলো যে আমাকে একটা বিজেপির টিকিটের ব্যবস্থা করে দিন না। রাম বাবা সুপারিশ করে, মোদির কাছে সুপারিশ করে বিজেপির টিকিট আসানসোলে করে দিয়েছিল। শুধু টিকিট করে দেয়নি, বিজেপি ওকে টিকিট দিয়েছিল। আর মোদিজি আসানসোলে এসে বলেছিল জনসাধারণের বুকে, মুঝকো বাবুল চাইয়ে, মুঝকো বাবুল চাইয়ে। আসানসোলের মানুষ মোদিকে বিশ্বাস রেখে, মোদির ওপর ভরসা রেখে বাবুলকে সাংসদ বানালো, মোদিজি ওকে মন্ত্রী করলো। তারপরে ফের ইলেকশনে আর ওকে মন্ত্রী করেনি, অতি ওর গুসা হয়ে গেল, কাতলা মাছের মতো পেইলে গেল। কোথায়? তৃণমূলে। তা বাবুল সুপ্রিয় যে গায়ক, যাকে রাজনীতিগতভাবে জন্ম দিয়েছে বিজেপি, এ গাদ্দার, এ নিমক হারাম, বাবুলকে তুমি রাজ্যসভায় পাঠাচ্ছ। বাবুল গিয়ে কি ওখানে গান গাইবে, কৃষ্ণের বাঁশি বাজাবে? আবার একটা অভিনেত্রী কোয়েল মল্লিক, উনি কি সংসদে গিয়ে কুকু করবে? তাই তৃণমূলের আজকে বাজারে আর প্রার্থী খুঁজে পাচ্ছে না, তাই কোয়েলকে করতে হচ্ছে।